সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইসরায়েলের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে আরও 2টি শীর্ষ স্তরের সামরিক অভিযান চালিয়েছেন তারা। এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, দখলকৃত আল নাকাব অঞ্চলে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। তিনি আরও বলেন, আরেকটি সামরিক অভিযান পরিচালিত হয় 3টি ড্রোনের মাধ্যমে, যার মধ্যে 2টি ড্রোন ইসরায়েলের এইলাতে রামন বিমানবন্দরকে লক্ষ্য করে এবং তৃতীয়টি আল নাকাব অঞ্চলের আরেকটি সামরিক স্থাপনায় আঘাত হানে। সারি নিশ্চিত করেন, 2টি অভিযানে সফলভাবে তাদের উদ্দেশ্য পূরণ করেছে এবং এর ফলে লাখ লাখ ইসরায়েলি দখলদার আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনে তারা অটল থাকবেন এবং গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে আসা একটি ড্রোন ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তাছাড়া এইলাতে একটি বিস্ফোরণ ঘটে। গণমাধ্যম জানায়, ইয়েমেন থেকে ড্রোন অনুপ্রবেশের কারণে বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়। খবরে বলা হয়, বেন গুরিয়ন বিমানবন্দর থেকে শুরু করে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া জাহাজ সর্বত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেন। তারা স্পষ্ট জানিয়েছেন, গাজায় হামলা বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের অভিযান আরও তীব্রতার সঙ্গে অব্যাহত থাকবে। ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ক্রমবর্ধমান সংখ্যক ইসরায়েলি সেনা এবং তাদের মায়েরা গাজায় সেনা হিসেবে দায়িত্ব পালনে প্রকাশ্যে অস্বীকৃতি জানাচ্ছেন। এই অবস্থায় ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন অব্যাহত রাখার সরকারি প্রচেষ্টাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। খবরে বলা হয়, বিভিন্ন গ্রুপ সেনাদের কারাবাসের ঝুঁকির পরও আদেশ অমান্য করার আহ্বান জানাচ্ছে। যখন ইসরায়েলি বাহিনী গাজা সিটি দখলের জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকছে, তখনই এই বিরোধ দেখা দিয়েছে। সেনাদের এই অসম্মতি সেই বৃহত্তর বিক্ষোভের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ আনা হচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন, কেবল নিজের স্বার্থে 48 জন বন্দীর মুক্তির জন্য সমঝোতা করার বদলে যুদ্ধকে প্রাধান্য দিচ্ছেন তিনি, যাদের মধ্যে 20 জন জীবিত রয়েছেন। সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বারবার সতর্ক করছেন, চলমান সামরিক অভিযান ওই বন্দীদের জীবন বিপন্ন করতে পারে এবং গাজার ভয়াবহ মানবিক সংকটের কারণে বিশ্বব্যাপী তোপের মুখে পড়তে পারে ইসরায়েল। সোলজার্স ফর হোস্টেজেস নামের একটি সংগঠন বলেছে, তারা 360 জনেরও বেশি সেনার প্রতিনিধিত্ব করছেন, যারা গাজায় দায়িত্ব পালন করবেন না। আরেকটি সংগঠন সেভ আওয়ার সোলস বলেছে, প্রায় 1000 মায়ের পক্ষে তারা কথা বলছেন, যারা নেতাদের প্রতি এই অপ্রয়োজনীয় যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন। উভয় সংগঠন বলেছে, সেনাদের ক্লান্তি ব্যাপক হতাহতের ঘটনা ও অব্যাহত যুদ্ধবন্দীদের মুক্তির প্রচেষ্টাকে দুর্বল করছে। ইসরায়েলি দৈনিক হারেটস জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুতে প্রায় 350 জন ইসরায়েলি রিজার্ভ সেনা প্রকাশ্যে এক বিবৃতিতে স্বাক্ষর করে জানান, তারা মন্ত্রিসভার গাজা সিটি দখলের সিদ্ধান্ত মানবেন না। এ ঘটনাকে চলমান যুদ্ধনীতির বিরুদ্ধে সেনা সদস্যদের ভেতরে বাড়তে থাকা তীব্র ক্ষোভের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সোলজার্স ফর দ্য কিডন্যাপড এর সদস্য রন ফেইনার নামের এক রিজার্ভ সেনা বলেন, গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি এবং এটি বন্দী সেনা ও সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। ফেইনার নিশ্চিত করেন, স্বাক্ষরকারীরা সেনাদের পুনরায় দায়িত্ব পালনে ডাকা সংক্রান্ত সম্ভাব্য অর্ডার নম্বর 8 মানবেন না। তিনি জোর দিয়ে বলেন, গাজা দখলের কোনো কার্যকর সামরিক বা নিরাপত্তাগত যৌক্তিকতা নেই। তিনি এই পদক্ষেপকে বর্ণনা করেন এভাবে, এটি জনগণের নিরাপত্তাকে বলি দিয়ে এক চরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। আরেক রিজার্ভ সেনা ডর মেনাচেম বলেন, 7 অক্টোবর আমরা যে মূল্যবোধে আমাদের ঘরবাড়ি এবং পরিবার ছেড়ে বেরিয়ে এসেছিলাম, আজ সেই একই মূল্যবোধ আমাদের বাধ্য করছে বলার জন্য যে আর নয়, যথেষ্ট হয়েছে। তিনি নেতানিয়াহু, বেন গাভির এবং স্মোট্রিচের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেন, 7 অক্টোবর ঘটনায় তারা কোনো দায়িত্ব নেননি। তিনি যোগ করেন, অব্যাহত যুদ্ধ রাষ্ট্রের নিরাপত্তা এবং সবার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল হার্জি হালেভি বলেছেন, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধে
ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক আইনের নীতিমালা সম্পূর্ণ উপেক্ষা করেছে। শুক্রবার তার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এটি কোনো সাদা মাটা যুদ্ধ নয়, আমরা প্রথম মিনিট থেকেই দস্তানা খুলে দিয়েছি। তিনি আরও বলেন, একবারও আমাকে কেউ সীমা লঙ্ঘন করতে বারণ করেনি, একবারও নয়। হালিফির দাবি অনুযায়ী সেনাবাহিনীর আগ্রাসন থামাতে কেউ উদ্যোগ নেয়নি, এমনকি সশস্ত্র বাহিনীর শীর্ষ আইন কর্মকর্তা অ্যাডভোকেট জেনারেল ইফাত টোমার ইয়েরুশালেমেও নন। বিশ্লেষকরা বলছেন, যেখানে ইসরায়েল বলে আসছে তাদের অবিরাম হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে, সেখানে এই মন্তব্য ইসরায়েলি বাহিনীর নৈতিক ও আইনি স্খলনকে আরও স্পষ্ট করল। হালিফির মতে এখন পর্যন্ত যুদ্ধে 2 লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন, যা 22 লাখ জনসংখ্যার 10%-এরও বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত গণহত্যায় 64,750-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শত শত মানুষ মারা গেছেন ইসরায়েলের অবরোধের কারণে, যা ঘনবসতিপূর্ণ উপকূলীয় এলাকায় নিরবিচ্ছিন্ন বোমা বর্ষণের সঙ্গে সমান তালে চলছে। এদিকে হাজারো মানুষ এখনও নিখোঁজ, যারা হয় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন, না হয় জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। ফাঁস হওয়া ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্যেও উল্লেখ করা হয়েছে, নিহতদের 80%-এরও বেশি বেসামরিক মানুষ। হালিফি ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলি সরকার আগে অবৈধ আগ্রাসন চালায়, তারপর সেটিকে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা করে। সম্প্রতি ইসরায়েলি দৈনিক হারেটস জানিয়েছে, হালেবির উত্তরসূরি ইয়াল জামিরও অ্যাডভোকেট জেনারেল টোমার ইয়েরুশালেমের পরামর্শ উপেক্ষা করেছেন, যেখানে তিনি গাজা সিটির ব্যাপক বাস্তুচ্যুতির নির্দেশ কার্যকর করতে বিলম্ব করার আহ্বান জানিয়েছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের জঙ্গি আইনের মোকাবিলায় তারা যেন সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ান। আরাকচি বলেন, ইরান সব মুসলিম রাষ্ট্রকে যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা সরকারের সমর্থনে ইসরায়েলের চাপিয়ে দেওয়া জঙ্গি আইনের মোকাবেলায় পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানাচ্ছে। RB21 সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে এবং ফিলিস্তিন ও গোটা অঞ্চলে দখলদার সরকারের ষড়যন্ত্র ঠেকাতে মুসলিম ও পশ্চিম এশিয়ার দেশগুলোকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইরানি মন্ত্রী উল্লেখ করেন, এতদিনে ফিলিস্তিন নিয়ে বহু আরব, ইসলামী ও আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হলেও সেগুলো ফলপ্রসূ হয়নি। ফিলিস্তিনি জনগণের কেবল কথার প্রয়োজন নেই, তাদের দরকার খাদ্য, ঔষধ, মৌলিক চাহিদা পূরণ এবং যে অবিচারের শিকার তারা হচ্ছেন তার অবসান। আরাকচি বলেন, সম্প্রতি কাতারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল যে আগ্রাসী হামলা চালিয়েছে তা ইরানির বিজ্ঞানী ও রাজনীতিকদের বিরুদ্ধে দখলদার শাসনের পরিচালিত একই ধরনের সন্ত্রাসী হামলা ও অপরাধের কথা মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, এসব হামলা গত 2 বছরে ইরান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া ও অন্যান্য অঞ্চলে ফিলিস্তিনি ও লেবানিজ প্রতিরোধ ফ্রন্টের নেতাদের বিরুদ্ধে চালানো ইসরায়েলি অপরাধের সঙ্গেও সাদৃশ্যপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড প্রমাণ করে ইসরায়েল কোনো রেড লাইনকে সম্মান করে না। জাতিসংঘে তুরস্কের স্থায়ী প্রতিনিধি আহমেদ ইলদিস দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং পশ্চিম এশিয়া অঞ্চলকে অস্থিতিশীল করার প্রাণান্তকর চেষ্টা বলে অভিহিত করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বিশেষ অধিবেশনে ইসলামী সহযোগিতা সংস্থা OICর পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে ইলদিস এই হামলাকে ইসরায়েলের পদ্ধতিগত নীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের চলমান প্রচেষ্টার অংশ উল্লেখ করে এর নিন্দা জানান। কাতারের রাজধানীতে সিনিয়র হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বলেন, কাতার রাষ্ট্রের বিরুদ্ধে এই ঘৃণ্য ও অযৌক্তিক হামলাকে আমরা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছি। এটি কাতারের ভৌগোলিক সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রকাশ্য লঙ্ঘন। ইলদিস নিশ্চিত করেন, OIC তার সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা বা নিরাপত্তার উপর ইসরায়েলের কোনো লঙ্ঘন বরদাস্ত করবে না। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাতারের অধিকার ও নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা যে কোনো বেপরোয়া হামলা বা আগ্রাসনের জবাব দেওয়ার পক্ষে আছে। ইলদিস আরও বলেন, ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক শান্তি উভয়ের জন্যই সরাসরি হুমকি। তিনি 15 সদস্য বিশিষ্ট পরিষদের প্রতি কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে অযৌক্তিক সশস্ত্র আগ্রাসনের মুখে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কাতারের সাম্প্রতিক হামলার ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূত জোসি শেলিকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। কাতারে হামাসের শীর্ষ নেতাদের উপর ইসরায়েলি হামলার ঘটনাকে কেন্দ্র করে 2 দেশের মধ্যে যে
টানাপোড়েন তৈরি হয়েছে, এটি তার নতুন প্রমাণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার দোহার হামলার আগেই আবুধাবি ও তেল আবিবের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছিল। পশ্চিম তীর দখলে নেওয়ার সম্ভাব্য ইসরায়েলি পদক্ষেপ নিয়ে আমিরাত আগেই সতর্ক করেছিল যে এটি হবে তাদের কাছে রেড লাইন। হামাস নেতাদের হত্যা চেষ্টা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তোলে। আমিরাতও এতে যুক্ত হয়। বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারকে সতর্ক করে বলেছিলেন, হামাস নেতাদের বহিষ্কার করুন বা বিচার করুন, নইলে আমরা করব। এই বক্তব্যকেও আরব আমিরাত শত্রুতাপূর্ণ আখ্যা দিয়ে এর নিন্দা জানায়। ওই সময় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপসাগরীয় দেশগুলো সফরে ছিলেন, যেখানে আঞ্চলিক সমন্বয় জোরদারের চেষ্টা চলছিল। আবুধাবি থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি, তবে গণমাধ্যম বলছে আরব আমিরাত কাতারের অনুরোধে তেল আবিবে তাদের দূতাবাস বন্ধ করার বিষয়টিও বিবেচনা করছে। পাশাপাশি আবুধাবি এরই মধ্যে রাষ্ট্রদূত জোশি সেলিকে সরিয়ে দিতে আগ্রহী, কারণ তার বিরুদ্ধে প্রোটোকল ভঙ্গ ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দোহায় দীর্ঘদিন ধরে হামাসের রাজনৈতিক কার্যালয় রয়েছে এবং সেখান থেকেই গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতা চালিয়ে আসছে কাতার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।